সবাই দৌড়ে আসলো। বর্ষাকে সবাই ভেতরে নিয়ে যেতে লাগলো। তখন বাবু ভেতরে আসো। সবাই আমাকে দেখে জিজ্ঞেস করলো কে আমি। আন্টি জবাব দিতে গেল, তার আগে আমি বললাম আমি ওনাদের বাসার চাকর। মেম সাহেব একা আসতে পারেন নাই বলে আমি নিয়ে এসেছি। আমার কথা শুনে আন্টি প্রচণ্ড রকমের রেগে গেলেন। তিনি, বাবু এই কথা বলতে পারলে? তোমার একটুও কষ্ট হলো না? আমাকে অপমান করলে। ভুল হয়ে গেছে আম্মু। এই হলো বাবু আমার আর এক ছেলে। এবার সবাই ভেতরে চলো। বাহ, বাসাটা তো খুব সুন্দর। আমি আঙ্কেলের সাথে একটা রুমে গিয়ে বসলাম। খুব ক্লান্ত লাগছে, তবে এই বাড়িতে এসে অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে। মনটা যেন জড়িয়ে যাচ্ছে। সারা রাস্তা ক্লান্ত, সেই জন্য এমন অনুভূতি। আমি ফ্রেশ হয়ে শুয়ে একটা ঘুম দিলাম। বেশ ভালোভাবেই ঘুম হলো। আমার ঘুম ভেঙে গেল দুপুরবেলায় আন্টি এসে ডাক দিল খেয়ে দেওয়ার জন্য। আমি উঠে গিয়ে আন্টির পিছু পিছু গিয়ে টেবিলে বসলাম। চুপচাপ বসে আছি, খুব নার্ভাস লাগছে। যদি এখানেও কেউ অপমান করেন তাহলে খুব কষ্ট হবে হয়তো। আমি চুপ করে বসে আছি। এটা দেখে আন্টি আমার পাশে বসলো। বসে আমাকে প্লেট দিয়ে প্লেটে খাবার তুলে দিতে লাগলো। আর বর্ষা সেটা দেখে অনেক রেগে গেল। আম্মু আমারও তো খুব ক্ষুধা লাগছে, তুমি আমাকে খাবার না দিয়ে ওই ছেলেটাকে খাবার দিচ্ছ। আমি তোমার মেয়ে আর একটা রাস্তার ছেলের জন্য তোমার মেয়ের উপর থেকে ভালোবাসা উঠে যাচ্ছে। বর্ষা, তোমার থেকে এটা আশা করিনি, ভাবতেও পারিনি তুমি আমার মেয়ে হয়ে এমন করবে। আম্মু আমি নিচ্ছি, আপনি গিয়ে মেম সাহেবকে খেতে দিন। ওনার পাশে গিয়ে বসুন। বর্ষা, একদিন তুমি পস্তাতে, কিন্তু সেদিন কোনো পথ থাকবে না। ধুর, খেতে বসে এত ঝামেলা তো খাবোই না। মেম সাহেব আপনি বসুন, আমি উঠে যাচ্ছি। যার ক্ষুধা লাগবে সে খাবে। তোমার ক্ষুধা লাগছে, খেয়ে নাও। এত পথ কষ্ট করে এসেছে, না খেয়ে থাকবে নাকি? আপনি ওনার প্লেট দিন, আমি গিয়ে দিয়ে আসছি। উনি রুমে বসে খেয়ে নিক। না থাক। না খেলে শরীর খারাপ করবে। দিন তো। ওনারা নিষেধ করলো। তবুও আমি প্লেটে খাবার নিয়ে বর্ষার রুমে গেলাম। গিয়ে দেখি বর্ষা বালিশ আঁকড়ে ধরে কান্না করছে। আমার কারণে ওনার চোখের পানি বের হয়েছে। মেম সাহেব খেয়ে নিন। জুতা মেরে গরুদান করতে আসছিস? দূর হয়ে যা, আমি তোকে সহ্য করতে পারছি না। খেয়ে নিন, না হলে শরীর খারাপ করবে। রাগ তো আমার উপর, তো খাবার কি দোষ করলো? প্লিজ মেম সাহেব খেয়ে নিন। যা, না হলে মার খাবি কিন্তু। থাপ্পড় দেন, তবু খেয়ে নিন। না খেলে শরীর খারাপ করবে। দেখ, শেষবারের মতো বলছি, বিরক্ত করিস না, যা এখান থেকে। কিন্তু আমি না শুনে ওনার পাশে গিয়ে বসলাম। ওনার গায়ে হাত দিয়ে বসিয়ে দিতে যাব, অমনি বর্ষা উঠে বসে আমার গালে এক হালি প্লাস থাপ্পড় বসিয়ে দিল। আর খাবারের থালা ফ্লোরে ছুঁড়ে ফেলে দিল। কুত্তার বাচ্চা, তোকে বললাম চলে যেতে, তা না করে পাশে বসে পিরিত দেখাচ্ছস। দূর হয়ে যা। এই জন্যে বলে কারোর ভালো করতে নেই। আমি ফ্লোরে পড়ে থাকা খাবারগুলো তুলে পরিষ্কার করে চলে গেলাম বাহিরে। বলেছিলাম না যেতে। আম্মু আপনি একবার বললে খেয়ে নেবে। আপনি একবার খেয়ে ডাকুন, না করতে থাকলে শরীর খারাপ করবে। ক্ষুধা লাগলে এমনিতেই খেয়ে নেবে। যাও, গিয়ে খেয়ে নাও। না আম্মু, আমার ক্ষুধা মিটে গেছে, আর খেতে ইচ্ছে করছে না। আমি একটু বাইরে দেখে গেলাম, দেখে আসি। তখন নানু আসলো। তুমি বাবু? হ্যাঁ নানু। হ্যাঁ, অমন করে নানু বলে ডেকো। আচ্ছা, তুমি কোথায় যাচ্ছ? ব্যস্ত আছো নাকি? না নানু, আমি ব্যস্ত নেই। আচ্ছা, একটু স্টেশনে যাও। তোমার আরেক খালাম্মা আসছে খুলনা থেকে, একটু নিয়ে এসো। আচ্ছা যাচ্ছি, কিন্তু আমি তো চিনতে পারবো না ওনাকে। সমস্যা নেই, আমি তোমার সাথে আরেকজন দিচ্ছি। এই খুশি, খুশি, যাও তো, তোমার ফুফুমা খুলনা থেকে আসছে, গিয়ে নিয়ে এসো। তখন দেখলাম রুম থেকে একজন বের হলো। এ তো বর্ষার মতোই সুন্দরী, তবে সামান্য খাটো, কিন্তু তাতে করেও সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। জানি না এর ব্যবহার কেমন হয়। কি হয়েছে বুড়ি? যাও তো বাবুর সাথে। এর নাম বাবু, তোমার ছোট ফুপির ছেলে। যাও ভাইয়ের সাথে গিয়ে বড় ফুপিকে নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে ভাইয়া, চলুন। হ্যাঁ চলুন। তারপর গিয়ে গাড়িতে বসলাম। বাহ, উনি নিজে ড্রাইভ করছেন। আমি চুপ করে বসে রইলাম, কোনো কথাই বলছি না। ভাইয়া নার্ভাস লাগছে নাকি? শীতেও ঘামছেন? না আসলে একটু একটু তো লাগছেই। আপনি কি করেন? লেখাপড়া করি। আমিও আপনার কথা ছোট পপির কাছে অনেক শুনেছি। আমি কিন্তু পালিত। এমন করে বলতে নেই, আপনি তো মানুষ, এইটাই আপনার আসল পরিচয়। বাহ, বেশ দারুণ করে কথা বলেন তো। আমি আপনার থেকে বয়সে ছোট হব, সেজন্যই যদি তুমি করে বলেন তো খুব খুশি হতাম। তুমি তো খুশি, তাতে আবার কিভাবে খুশি হবেন? আর কতক্ষণ লাগবে? আর 5 মিনিট। ঠিক আছে। আমরা কিন্তু বন্ধু আজকে থেকে, ঠিক আছে তো? ঠিক আছে। ভাইয়া ভাবি কি করেন? তা তো জানি না, তবে সম্ভবত লেখাপড়া করবে। বুঝেছি, এখনো নকআউট। আমরা কথা বলতে বলতে পৌঁছে গেছি স্টেশনে। আর এই আধ ঘন্টা খুশির সাথে কথা বলে যেটা বুঝতে পারলাম, খুশি খুব মিশুক প্রকৃতির একটা মেয়ে।
খুশি, তোমার ফুফুমা কই? কই 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 ওই তো। তখন দেখে একজন চশমা পরা ভদ্র মহিলা একটা গাড়ি থেকে নামছে, সাথে আর একটা মেয়ে, তবে খুশির থেকে ছোট্ট। ওই মহিলাকে দেখে কেমন একটা হচ্ছে, মনে হচ্ছে উনি আপন কেউ। ওনার দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করছে, আর একভাবে হা করে ওনার দিকে তাকিয়ে আছি, বাহিরের ধ্যান জ্ঞান কিছুই নেই। খুশি গিয়ে ওনাকে দৌড়ে জড়িয়ে ধরলেন, তারপর ওনাকে নিয়ে আমার দিকে আসলেন। ভাইয়া ভাইয়া চলো। খুশির কথায় আমার হুঁশ আসলো। কে এই ছেলে? ছোট পুপির ছেলে। ও, তোমার নাম বাবু? আপনি আমাকে চেনেন নাকি? হ্যাঁ, শাহনাজ বলেছিল তোমার কথা। চলো। আমি ওনার ব্যাগ নিয়ে গাড়িতে তুললাম, তারপর ওনাদের সামনের সিটে বসিয়ে দিয়ে আমি পেছনে গিয়ে বসলাম। আমি অন্যদিকে তাকাতে পারছিলাম না, বারবার ওনার দিকে তাকাচ্ছি, কেমন যেন একটা মায়া কাজ করছে। উনিও আমার দিকে বেশ কয়েকবার তাকিয়েছিলেন, তারপর আর না। এভাবেই বাসায় পৌঁছে গেলাম। আমি সবার আগে নেমে ওনাকে গাড়ি থেকে নামতে সাহায্য করলাম। উনি আসতে দেখে সবাই বাহিরে আসলেন, সবাই ওনাকে একটা অন্যরকম কদর করছেন। আমি ব্যাগগুলো নিয়ে বাসার ভেতরে চলে গেলাম, তবে খুশি আমাকে সাহায্য করলো। আম্মু, ওনাকে কি বলে ডাকবো? খালাম্মু বলিস, তবে হ্যাঁ, ওনাকে রাগান্বিত করিস না। অনেক রাগী কিন্তু উনি, সবাই অনেক ভয় পায় ওনাকে। আচ্ছা ঠিক আছে। খালাম্মু, আপনি অনেক দূর থেকে আসছেন, আপনার জন্য শরবত নিয়ে আসবো? আমি কি বলছি আনতে? না, ঠান্ডা কিছু খেলে আরাম পেতেন তাই বললাম। বেশি কথা বলিস যে তুই। যা, তোর কাজ কর গিয়ে। নিন, খেয়ে নিন। তোকে বলছি আনতে, যা, না হলে মায়ের খাবি। তাতে আপত্তি নেই, তবে খেয়ে নিন। এই শাহনাজ, তোর ছেলেকে নিয়ে যা। বাবু, ওনাকে বিরক্ত করিস না, আয় এদিকে আয়। আমি দুপুরে গিয়ে গোসল করে নিলাম, বর্ষা খেয়েছে কিনা সেটা দেখে আসি। তিনি তো আমার উপর রাগ করে সকালে খান নাই। সোজা বর্ষার রুমের সামনে গিয়ে নক করলাম। মেম সাহেব, আসতে পারি? কোনো দরকার? আপনি খেয়েছেন কিনা জানতে আসলাম। কেন, না খেলে খাইয়ে দেবে বুঝি? যা আমার সামনে থেকে, সহ্য করতে পারছি না তোকে। ঠিক আছে, যাচ্ছি। আপনার মেজাজ আর খালাম্মুর মেজাজ পুরাই 180 ভোল্টেজের। যাবি এখান থেকে? যাচ্ছি, খেয়ে নিলে পারতেন। আমি কি না খেয়ে আছি? যা এখান থেকে। আমি ওখান থেকে চলে আসলাম, তখন দেখি খুশি ডাকছে। ভাইয়া এখানে আসো, একসাথে গল্প করি। আমি গিয়ে ওদের সাথে জয়েন করলাম। ভাইয়া এ হলো দিয়া, ফুপুর মেয়ে। কেমন আছেন দিয়া? ভালো, তবে তুমি করে বলেন। ঠিক আছে, তুমিও বলো। আচ্ছা দিয়া, তোমার ভাই বোন নেই? ভাইয়া না, নেই। অনেক মন খারাপ হয়ে গেল। আরে দিয়া, মন খারাপ করো না, দেখো আল্লাহ কাকে কোথায় কিভাবে দেবে কেউ জানেন না। হ্যাঁ চলো বাহিরে গিয়ে সবাইকে কাজে সাহায্য করি। চলো। আমরা সবাই বাহিরে আসলাম। খানিক বাদে আন্টি আর বাসার অন্যরা খাবার পরিবেশন করছে। আমি গিয়ে ওদের সবাইকে সাহায্য করতে লাগলাম। সবাইকে খানার পরিবেশন করে তারপর আমি খেতে লাগলাম। শাহনাজ, তোর বাবু কিন্তু বেশ কাজের আর অনেক মিশুক। রেখে দাও তোমাদের কাছে। বর্ষা, খালাম্মু, আপনার আর একটু রাইস দেই? এই, তুই আমার ব্যাপারে একদম কথা বলবি না। আপনি জানবেন না, খালাম্মু ওর পাশ ফিরে কথা বলার লাজ লজ্জা বলতে কিছুই নেই। তাই তো দেখছি। আপু, বাবুর মতো একটা ছেলের চুরি মেলা ভার। আম্মু ভাইয়া কিন্তু বেশ ভালো। একে যাতে, তাই ভাই কেন মানতে যাস? আমার ভাইয়াটা নেই তাই। আল্লাহ তোকে আমার থেকে নিয়েছে, সেজন্য নেই। ওই, আমি তো মন খারাপ করি না। তুই কিসের জন্য মন খারাপ করিস? একদম মন খারাপ করবি না। ঠিক আছে। যাই বলিস, তোর বাবু কিন্তু সর্বপ্রিয় হয়ে উঠছে। হ্যাঁ, একদম। সবাই হাসাহাসি করছে, তবে বর্ষা রেগে ফুলতেছে। আমার কেউ ভালো বললে বর্ষার গায়ে ফোসকা পড়ে। খাওয়া দাওয়া শেষ করে সবাই এক জায়গায় বসে বসে গল্প করছে। আমি দিয়া আর খুশি ফোনে লুডো খেলছি। বিকালবেলাতে দেখি বর্ষা বারান্দায় একা বসে আছে। আমি গিয়ে বর্ষার সামনে দাঁড়িয়ে, মেম সাহেব মন খারাপ? সবার সামনে খুব ভালো হচ্ছিস, তোরে এমন অপমানিত করব সবার সামনে যে তুই মুখ দেখাতে পারবি না। আমার কি দোষ? তুই চল এখান থেকে, না হলে সবাই তোকে তাড়িয়ে দেবে, তোকে আর আশ্রয় দেবে না। মেম সাহেব, আপনি কেন এমন করেন? দিয়া আর খুশি তো আমার সাথে খারাপ ব্যবহার করে না। যা ওদের কাছে যা। ফকিন্নি, তুই আমার কাছে কেন? সবার সামনে অপমান করবেন? এমন চাল দেব যে আম্মু পর্যন্ত তোকে বের করে দেবে, দেখে নিস। দেখতে থাক তোর কি অবস্থা করি আমি। মেম সাহেব, আমাকে এত অপমান কেন করেন? আপনার কি কখনো মনে হয় না যে এসব করা উচিত নয়? তোকে খুন করলেও মনে হবে না যে কেন করলাম। মেম সাহেব, আপনার একটু ভালো ব্যবহার আশা করি, কখনোই কি তা হবে না? দূর হয়ে যাবি তুই। যাচ্ছি। এমন একটা প্যাচ দেব তখন বুঝবি সবার সামনে ফেমাস হিরো হচ্ছিস, একদম জিরো বানিয়ে দেব, যেটা তোর পাওনা না। বর্ষা আরও কিছু অপমান করে চলে গেল। কেউ আমার প্রশংসা করুক সেটা বর্ষা চায় না।
বর্ষা চায় সবাই আমাকে অবহেলা করুক। আল্লাহ যদি আমার দিকে মুখ তুলে চায় তবে সেদিন বর্ষাকে বোঝানো কষ্ট কাকে বলে, কিন্তু হয়তো পারবো না। আমি বারান্দায় মন খারাপ করে বসে আছি, তখন দিয়া আর খুশি আসলো। ভাইয়া আপনার মন খারাপ নাকি? কই না, আসো বসো। ভাইয়া একটা কথা জিজ্ঞেস করব? কি কথা? বর্ষা আপু কি বাসায় সবসময় আপনার সাথে এমন ব্যবহার করেন? না, উনি খুব ভালো, রেগে গেলে মাঝে মধ্যে করেন কিন্তু সাথে সাথে সরি বলেন। আচ্ছা বাদ দাও তো, চলো লুডো খেলি। চলো। ওদের সাথে আড্ডা দিতে দিতে সন্ধ্যা হয়ে গেছে। তখন দেখি খালাম্মু চিৎকার করছে। আমরা ওনার চিৎকার শুনে দৌড়ে ওইখানে গেলাম। গিয়ে দেখি উনি। আমার রুমে কে এসেছিল? আমার এই ক্ষতি কে করলো? কি হয়েছে আপু? আমার স্বপ্নের হার খুঁজে পাচ্ছি না। 2 ভরি ওজনের হার কোথায় গেল? কি বলছেন? এত দামি জিনিস সাবধান করে রাখতে পারেন না? খালাম্মু, হারটা তুমি লাস্ট কখন দেখেছো? দুপুরে খেয়ে তাই খুলে রেখে দিয়েছিলাম, আর এখন পাচ্ছি না। দুপুরের পর থেকে বাসায় কোনো লোক প্রবেশ করেন নাই, আর বাসার মধ্যে কারোর লোভ নেই, সবার আছে। তবে তবে কি? একজন আছে যার অভ্যাস আছে ছোট থেকে। যাই হোক, কি বলছিস বর্ষা? এখন মজা করছিস? আচ্ছা সবার ঘর খুঁজে দেখি, দেখা যাক পাওয়া যায় কিনা। চোর হয়তো মাল বাহিরে পাচার করতে পারে নাই। হায় হায় হায়, এত দামি জিনিসটা কোথায় গেল? নানু একদম চিন্তা করো না, সবার রুমে খোঁজা হোক, দেখবে পেয়ে যাবে। তাহলে তাড়াতাড়ি খুঁজি, চলুন। কার রুম খুঁজবো আগে? আমি বলি কি, আগে বাবুর রুমে খুঁজি। বাবু তো মুখের কাছে রুম, খোঁজার পর বাবুর টেনশন কেটে যাবে। ঠিক আছে, আগে আমার রুমে খুঁজে দেখি, চলুন সবাই। আমি সবাইকে নিয়ে আমার রুমে আসলাম। তোর বেশি লাফালাফি করতে হবে না, তুই দাঁড়া। দিয়া, খুশি, ভালোভাবে দেখতো। আমার কোনো চিন্তা নেই, আমি জানি আমি ইনোসেন্ট, সবাই খুঁজতেছে। হঠাৎ করে যেটা দেখলাম তাতে করে আমার দুনিয়া অন্ধকার হয়ে গেছে। দিয়া আমার জামা কাপড়ের ব্যাগ থেকে একটা হার খুঁজে বের করেছে, সাথে সাথে সেই হারটা বর্ষা হাতে নিয়ে। খালাম্মু ভালো করে দেখো তো, এটা সেই হারটা কি? হ্যাঁ, এটাই আমার সেই হার। না, এটা তোমার না, এটা মনে হয় বাবুর, তাই না? তোমার যদি হতো তোমার কাছে থাকতো, এটা বাবুর, সেজন্য বাবুর কাছে আছে। বাবু, তুই এত দামি হার কোথায় পেলি? বিশ্বাস করুন আপনারা, আমি জানি না এটা কার আর কোথা থেকে আসলো। আমি সম্পূর্ণ ইনোসেন্ট। হারটার তো পা হয়েছে, সে খালাম্মুকে পছন্দ করছে না, তাই তোর কাছে এসছে। শাহানাজ, তোর ভদ্র ছেলে, ওর জুড়ি মেলা ভার। এ তো দেখি দেখি সেই দামি জিনিসটাই চুরি করলো। আপনারা বিশ্বাস করুন, আমি জানি না এটা কোথা থেকে আসলো। থাক, বলা লাগবে না, আমি জানি তুই কেমন। কাক ময়ূরের পালক লাগালে কখনো ময়ূর হয় না। কাক কাকি, তোরে আব্বু বস্তি থেকে তুলে এনেছে আর তুই তার সম্মান এভাবে মিশিয়ে দিলি। তোকে তো নিজের ছেলে ভাবতো আম্মু, তার সম্মান দেখলি না, এত নিচ তুই। আপনারা বিশ্বাস করুন, আমি জানি না এটা কিভাবে হলো। আমি চুরি করিনি। মন্দিরে কে? আমি কলা খাইনি। তোরে তো বলিনি চুরি করেছিস, তবুও তুই নিজের মুখে বললি, তবে মিথ্যে কথা। আম্মু বিশ্বাস করো, আমি জানি না কোথা থেকে আসলো, আমি হাত নেই নাই। শাহানাজ, তোর বাসায় একটা চোর পুষতেছিস, ওদের কি কোনো মান সম্মান নেই? বুঝতে পারছি না, বাবু এমন ধরনের ছেলে না। তুমি জানো না এই স্বভাব, আমি জানি। ও কলেজে গিয়েও লোকের পকেট কাটে। পমি, তোমাকে কিছু বলি নাই, মন খারাপ করবে না। চোরের কোনো ক্ষমা নেই। আপনারা বিশ্বাস করুন, আমি জানি না ওই ঝাড় আমার ব্যাগে আসলো কোথা থেকে। খালাম্মু, কয়লার ময়লা যায় না ধুলে। ওরে যতই ভদ্র সমাজে রাখা হোক, ওর আসল নীতি ওর মধ্যে ফুটে উঠবে। চোরের একটাই শাস্তি, ওকে পুলিশে দিতে হবে। স্যার, আপনি আমার কাছে জন্য কেন? না, আপনার মাথা নত হোক, আমি চাই না আপনি কোনো কথা বলেন না। মাথা রেখেছিস চুরি করে? ডুবিয়েই তো দিয়েছিস, তার কি করবি? পুলিশে ফোন দাও তো। আমি বাবুকে নিয়ে চলে যাচ্ছি, আর কোনোদিন আসবো না। আর হ্যাঁ, চাইলে ওই হাতের 10 গুণ দাম দিচ্ছি, তবুও আপনারা বাবুকে পুলিশে দিয়েন না। আব্বু তোমার আসপদটা পেয়ে পেয়ে আজ এত দূর। আজ বাসায় চুরি করেছে তো কাল বাইরে চুরি করবে। আচ্ছা ঠিক আছে, ওকে নিয়ে যাও। তোমার কথা আজকে ছেড়ে দিলাম, তবে ওর মুখ আর দ্বিতীয়বার আমি যেন না দেখি।
বর্ষা, সে যেই অবস্থায় আছো সেই অবস্থায় বাসায় চলো, এক মুহূর্ত থাকবো না। এরপর আমরা সবাই গাড়িতে গিয়ে বসলাম। পুরো রাস্তায় কেউ কারোর সাথে কথা বলি নাই, তবে আমার চোখের জলে গেঞ্জি ভিজে গেছে। বাসায় আসতে আসতে সকাল হয়ে গেছে। বাসায় আসবার পর স্যার বিশ্বাস করুন, আম্মু বিশ্বাস করুন, আমি জানি না ওই হার আমার কাছে আসলো কিভাবে। আমি চোর না। আমি তোকে জানি, তুই কখনোই এই কাজ করতে পারিস না। তবে চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। একদম মন খারাপ করিস না, যা গিয়ে শুয়ে পড়। বাবু গোসল করে শুয়ে পড়, আমি খাবার রান্না করে তাই ডাকছি। আমিও চলে আসতে লাগলাম। কিরে হিরো, কোথায় গেল তোর সম্মান? আমি জানি এর পেছনে আপনি আছেন। আমি না, আমার হাত। কেমন দিলাম বল? সবার সামনে মিডল স্টামে বোল্ট। কেন করলেন আপনি? এত অপমান করেন তবু আপনার শান্তি হয় না? আমাকে চোর অপবাদ দিলেন, সবার সামনে আমাকে ছোট করলেন। তুই কোন এমন মহান ব্যক্তি যে তোকে মাথায় করে রাখতে হবে? চলে যা, তা না হলে এমন হবে। মেম সাহেব, আপনি কি কাজটা করলেন মনে থাকবে। তবে মনে রাখবেন, যদি কখনো সুযোগ আসে তাহলে সেদিনের জবাব দেব। আমি যা না তাই বললেন। তোর সুযোগ দেরি কর, 2 দিন পরেই খালাম্মু আসছে, তখন তোকে একেবারে তাড়ানোর ব্যবস্থা করব। আপনার থেকে এতটা আশা করিনি। তোকে আর সহ্য করতে পারছি না। আমি রুমে চলে আসলাম। বাথরুমে গিয়ে শাওয়ার ছেড়ে দিয়ে ফুল দমে কান্না করলাম। মনটা কষ্টে ভেঙে গেছে। এত ভালো ব্যবহার করি আর আমার সাথে এত খারাপ ব্যবহার করে, আবার সবার সামনে আমাকে চোর বানালো। এতটা খারাপ আমি? গোসল শেষ করে রুমে শুয়ে পড়লাম। সারা রাত ঘুম নাই, ঘুম আসছে না, তবুও কষ্ট করে ঘুমালাম। দুপুর পার হয়ে গেল, তখন ঘুম ভাঙলো আম্মুর ডাকে। তারপর আমাকে খেতে ডাকলো। আমি খাবো না, তবু জোর করে খাইয়ে দিল। একটা চোরকে এত যত্ন করছো কেন? বর্ষা, আমি মনে প্রাণে বিশ্বাস করি বাবু চোর না। তখন দেখি স্যার অফিস থেকে এসে চেয়ারে বসলেন। বাবু, বর্ষা, তোমাদের সাথে কিছু কথা আছে, এদিকে এসো। আমি আর বর্ষা গেলাম। বর্ষা ওর আব্বুর পাশে বসলো আর আমি স্যারের পায়ের কাছে। তখন তিনি কিছু কাগজপত্র বের করলেন, সম্ভবত দলিল। কি এগুলো আব্বু? দলিল? আমি তো বুড়ো হয়ে গেছি, তার জন্য সম্পত্তি ভাগ করে দিচ্ছি। কিসের ভাগ আব্বু? আমার কোনো ভাই বোন নেই, তোমার সবকিছু আমি একা পাবো। তাই বললে কি হয়? বাবু আছে আর ওরও অধিকার আছে। ওই চোরটা আমার সম্পত্তির ভাগ পাবে? শুধু ভাগ না, এখন সবকিছু বাবুর নামে থাকবে। তোমার বিয়ের পর তুমি তোমারগুলো পাবে, তার আগে না। আর তুমি যদি বাবুর সাথে খারাপ ব্যবহার করো, তাহলে বাবু যদি সম্পত্তি তোমাকে না দেয়, তাহলে কিছু করার থাকবে না। আর বিয়ের আগে তুমি কিছুই পাবে না, বিয়ের পর সব পাবে। তবে এখন বাবুর সাথে তুমি সাধারণ আচরণ না করো, তাহলে তোমার কপাল পুড়বে। বাবু যাও, দলিলগুলো তোমার কাছে রেখে দাও। আব্বু, ওই ছেলেকে সব দিয়ে দিলে? আর আমি তোমার মেয়ে, আমার কোনো অধিকার নেই? আমি তোমার কেউ না, ওই তোমার সব। তোমার সম্পূর্ণ অধিকার আছে, তবে তোমার মানবতা নেই। আগে মানবতা অর্জন করো, তারপর সব পাবে। আর বাবুর সাথে আর কোনো যেন খারাপ আচরণ করতে না দেখি, তাহলে কিন্তু কিছু পাবে না। আর বাবু, তুমি শক্ত হবে, অন্যায়কে একদম প্রশ্রয় দেবে না। বর্ষা কোনো অন্যায় করলে তার প্রতিবাদ করবে। বর্ষা ওর রুমে চলে গেল। জানি না বর্ষা এবার কতটা ভয়ঙ্কর হবে, তবে স্যারের সিদ্ধান্ত আমি না করলে তিনি আমার উপর রাগ করেন। আম্মু সম্মতি দিলেন। আমার মন এখনো ভালো হয় নাই। হঠাৎ করে দেখি ফোনটা বেজে উঠল। আননোন নাম্বার রিসিভ করলাম। ভাইয়া কি করছো? বুঝতে কষ্ট হলো না কে? এই তো বসে আছি। তুমি কি করছো খুশি? আর কেন ফোন দিয়েছো? ভাইয়া এভাবে কেন বলেন? আমি জানি তো আপনি এমন ছিলেন না। কেউ আপনার বিরুদ্ধে এসব করেছে আপনাকে ফাঁসানোর জন্য। আন্টি কি করছে? বসে আছে বাহিরে। আন্টির কাছে একটু ফোনটা দেবে, কথা বলতাম। ভাইয়া উনি কথা বললে বলে দিবেন। আর কেন ওনার সাথে কথা বলবেন? দাও না, খুব ইচ্ছে করছে। আর একটু কথা বলি। একবার সরি বলবো, প্লিজ খুশি দাও। লাইনে থাকুন, দিচ্ছি। খানিক বাদে, কে? খালাম্মা, আপনি বিশ্বাস করুন, আমি জানি না আপনার হাত কেমন করে আমার ব্যাগে আসলো। তুই চুরি করে আবার ফোন দিয়েছিস? খালাম্মা, আমি এতিম হতে পারি কিন্তু চোর না। আপনার পায়ে পড়িয়ে আমাকে চোর বলেন না। চোরকে চোর বলবো না তো কি বলবো? তুই একটা চোর। আপনারা কিভাবে বোঝায় আমি চোর না? আমি চুরি করিনি। ফোন রাখ, চুরি করে আবার শাওরাগিরি করছে। আমি মন খারাপ করে বসে রইলাম। তখন বর্ষা আসলো। বাবু? ওর মুখ থেকে আমার নাম শুনে আমি অবাক। আজ প্রথম আমার নাম ধরে রাখছে, বুঝতে পারছি না। বাবু, যা হয়ে গেছে সব ভুল হয়ে গিয়েছে। আমরা কি বন্ধু হতে পারি না?
আমি তো ওনার কথায় আকাশ থেকে পড়লাম। আমি জানি আমি ভুল করেছি, প্লিজ ক্ষমা করে দে। সব ভুলে যাই, আমার ভুল বুঝতে পারছি। আমি তো বর্ষার কথায় হা করে তাকিয়ে আছি। এই মেয়ে এত ভালো ব্যবহার কেন করছে? বাবু বড্ড অবাক হচ্ছিস তাই না? এখন ভাবছিস আমি সম্পত্তির জন্য তোর সাথে ভালো ব্যবহার করছি তাই না? কিন্তু বিশ্বাস কর, তা মোটেও নয়। আর তুই তো বিশ্বাস করবি না, কারণ আমি তোর বিশ্বাসের অযোগ্য হয়ে গেছি। এত খারাপ ব্যবহার করেছি যে ক্ষমা করে দিতে পারবি না, তাই তো? না না, এ কি বলছেন মেম সাহেব? আমি কোনোদিন আপনার উপর রাগ করি নাই। আমি জানি তো আপনি মুখে মুখে খারাপ ব্যবহার করেন, কিন্তু মন থেকে করেন না। সত্যি কিছু মনে করিস নাই? মোটেও না। তাহলে আজকে থেকে আমরা বন্ধু। আমি স্বপ্ন দেখছি না তো? এটা কিভাবে সম্ভব? বর্ষা আমার সাথে এত ভালো ব্যবহার কেন করছে? কি হলো, বন্ধু হবি না? না, আসলে আমি তো এতিম আর ফকিন্নি। তুই তো এখনো আমার উপরে রেগে আছিস। না না মেম সাহেব, আমি রেগে নেই। তাহলে বন্ধু হচ্ছিস না কেন? না মেম সাহেব, ভয় লাগে। গরিব এতিম এদের না দূরে থাকতে হয়। আর আমি তো আপনাদের ঘাড়ে চড়ে আছি। এইসব কথাগুলো না বললেও পারতিস। দেখ, আমি আর কোনো দিন তোর সাথে খারাপ ব্যবহার করব না। নে প্লিজ, বন্ধু হয়ে যা। আর রাগ করে থাকতে পারলাম না, আমি নিজে হাত বাড়িয়ে দিলাম, বন্ধুত্বের হাত। আল্লাহ হয়তো মেম সাহেবকে হেদায়েত দান করেছেন। ঠিক আছে, চল বাইরে গিয়ে বসি। একা একা তো রুমে সারাদিন থাকিস। বর্ষা আমার হাত ধরে একরকম টেনে বাহিরে নিয়ে আসলো। বর্ষা আমার হাত ধরে রাখছে। এটা দেখে আন্টি আর আঙ্কেল দুজনে হা করে তাকিয়ে আছে, যেন ভূত দেখছে। কি দেখো হা করে? গালে মাছি যাবে তো? না, তুই আর বাবু একসাথে, তাও তুই বাবুর হাত ধরে রাখছিস। আমি কি স্বপ্ন দেখছি? না আম্মু, তুমি জেগেই আছো। আর এটাই বাস্তব, আমি আর বাবু বন্ধু হয়ে গেছি। আজকের পর থেকে আমরা আর ঝগড়া করবোই না, তুমি দেখে নিও। বলেছিলাম না বাবু বর্ষার রাগ একদিন ভাঙাবেই। দেখলি তো বর্ষা, আজ তোর কত ভালো বন্ধু হয়ে গেল। বর্ষা, আর যেন ঝগড়া করো না, এবার থেকে মিলেমিশে থাকবে, দেখবে দুজনেই হ্যাপি ফিল করবে। তাই হবে আব্বু, আর একদম ঝগড়া করব না। আজ থেকে ভালো বন্ধু হয়ে থাকবো। বাবু তুই থাক, আমি একটু বাইরে থেকে আসছি। এক্ষুনি আসবো, এসে গল্প করব দুজনে। আচ্ছা ঠিক আছে। বর্ষা কি দরকারে বাহিরে গেল, আর আমি এসে আমার রুমে বসলাম। বর্ষার এমন পরিবর্তন বেশ অদ্ভুত ব্যাপার লাগছে। তবে পরিবর্তন তো হতেও পারে, মানুষ তো সবসময় একরকম থাকে না। আর আজকে খুব ভালো লাগছে বর্ষার পরিবর্তন দেখে। আল্লাহ আমার দিকে মুখ তুলে চাইছেন, আমার আর কষ্ট হবে না। আমি এবার থেকে বর্ষার ভালো ব্যবহার পাবো। খুশিতে মন আত্মহারা হয়ে ওঠে। রাত হয়ে গেছে, তখন বর্ষা বাসায় আসলো। এসেই বাবু বাবু বলে ডাকাডাকি শুরু করে দিছে। আমি বর্ষার ডাক শুনে বাহিরে গেলাম। বাবু, এই দেখ তোর জন্য কি এনেছি। কই, কি এনেছেন? তোর জন্য শীতের লেদার এনেছি, তোর গায়ে খুব মানাবে। এটা তোর। এত দামি লেদার আমার জন্য? দামে কি আসে যায়, এটা তো আমার বন্ধুর জন্য, আর আমার তরফ থেকে প্রথম দেয়া। ভালো না হলে চলবে? তোর পছন্দ হয়েছে? অনেক, খুব পছন্দ হয়েছে। অনেকদিন পরে তোকে হাসি খুশি দেখছি। তখন আম্মু আর আব্বু আসলো। বর্ষার দেওয়া গিফট দেখে তারা দুজন আমার থেকে বেশি খুশি হয়েছে। আম্মু খেতে দাও, ক্ষুধা লাগছে। আজ আমরা একসাথে সবাই মজা করে খাবো। দিচ্ছি, এক্ষুনি দিচ্ছি। তোরা সবাই বস চেয়ারে। বর্ষা গিয়ে চেয়ারে বসলো, কিন্তু আমি দাঁড়িয়ে আছি। সেটা দেখে বর্ষা, বাবু দাঁড়িয়ে আছিস কেন? আপনার সাথে বসে খেলে আপনার অসম্মান করা হবে না? কথাটা শোনার সাথে সাথে বর্ষা কেমন করুণভাবে তাকালো। বাবু, আমি আর কতক্ষণ ক্ষমা চাইলে এসব কথা বলবি না? ছি ছি, আপনি কেন ক্ষমা চাইবেন? এতিমের কাছে কি কেউ ক্ষমা চায়? কথাটা বলার সাথে সাথে বর্ষা আমার দিকে কেমন একটা করুণভাবে তাকালো। তারপরে উঠে চলে গেল, সোজা ওর রুমের দিকে চলে গেল। স্যার, আমি মোটেও রাগ করতাম না, আর এখনো করি না। কিন্তু স্যার, যে অভ্যাস তৈরি হয়েছে তা তো হঠাৎ করে পরিবর্তন হয় না। তবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। জানিস বাবু, আমার খুব ইচ্ছে তোরা দুজন একসাথে মিলেমিশে থাকবি। কিন্তু বর্ষা তোর সাথে অনেক বাজে ব্যবহার করত, কিন্তু এখন তো আর বাজে ব্যবহার করছে না। তুই আরও একসাথে থাক, আমাদের খুব ভালো লাগবে। আসলেই বর্ষা তো নিজের ভুল বুঝতে পারছে, তাতেই অনেক। আমি আর দেরি না করে বর্ষার রুমে গেলাম। গিয়ে দেখি বর্ষা খাটে চুপ করে বসে আছে, মন খারাপ করে। তাই যে মেয়েটা রেগে থাকতো তার মন খারাপ, নিশ্চয়ই তার অনেক মন খারাপ। মেম সাহেব, খাবেন না? না, যা এখান থেকে। আমি তো তোকে কষ্ট দিই, তো কেন আসছিস এখানে? চলে যা না। আবার যদি কষ্ট দিই? মেম সাহেব, আমি কষ্ট সহ্য করতে পারি, কিন্তু আপনি পারেন না। চলুন খেয়ে নিন। তুই বুঝবি না, মানুষ পরিবর্তন হলে তাকে তার অতীত নিয়ে কথা বললে সে কতটা কষ্ট পায়। মেম সাহেব,
আমি আর এমন কোনো কথা বলবো না যাতে করে আপনি কষ্ট পান। আর ওই কথাগুলো মুখ ফসকে বের হয়ে গেছে, আর কখনোই বলবো না। বাবু, আমি সত্যি তোর সাথে বন্ধুত্ব করতে চাই। তো আমরা কি শত্রু? আমরা তো বন্ধুই। তাহলে আজ থেকে আর ঝগড়া করব না। বকবেন না? না। তাহলে আমি তো আপনার ওই বকাঝকাগুলো মিস করবো অনেক। আমি অনেক বাজে কথা বলতাম, তাই না? সবার সামনে খুব অপমান করতাম। এবার তো আপনি ওসব কথা তুলছেন। সব কথা বাদ দিয়ে চলুন খেয়ে নেই। আমার না হেব্বি ক্ষুধা লাগছে। চল। আমরা দুজন খেতে চলে আসলাম, সেটা স্যার দেখে রাগ ভাঙলো তাহলে অবশেষে। আম্মু কথা না বলে খেতে দাও তো তাড়াতাড়ি, বাবুর খুব ক্ষুধা লাগছে। নিজের খিদে লাগছে তা না বলে বলছে বিআই এর প্লেটে ভাত দাও। আম্মু আমার প্লেটে ভাত দাও। এতদিন পর আজকে আমাদের পরিবারটাকে পূর্ণ লাগছে। সবার মুখে কত হাসি। আমার জন্য অপূর্ণ ছিল। না না, পরিবার কখনো অপূর্ণ থাকে না, শুধু ধরন পাল্টে গেছে। আজ বোধহয় প্রথম একসাথে বসে খাবার খাচ্ছি, তাই না? খুব ভালো লাগছে। মেম সাহেব? আমি মেম সাহেব না, আমার নাম বর্ষা। তাই কি আমি আপনাকে আপনি করে বলবো আর মেম সাহেবই বলবো, আর আপনি তুই করে বলেন, এগুলো আমার খুব ভালো লাগে। আচ্ছা, তাই হবে। তখন বর্ষার ফোনটা বেজে উঠলো। আম্মু, তোমার বড় বোন ফোন দিছে। স্পিকার দে। বর্ষা ফোনে লাউড স্পিকার দিয়ে ফোন রিসিভ করলো। ফোনের ওপাশ থেকে বড় খালাম্মা বলছে, শাহনাজ কেমন আছিস? ভালো আছি। তুমি কেমন আছো আপু? ভালো। শোন, তোদের তো এখন হাতে কাজ নেই, আর আমরা আগামীকাল খুলনার বাসায় উঠছি। তুই যদি আসিস তাহলে ভালো লাগতো। একা একা তো কেমন লাগছে, আসবি? আচ্ছা, আমি বর্ষার আপুর কাছে শুনে দেখি। ফোনে লাউড স্পিকার দেওয়া ছিল। বর্ষা শুনতে পেয়ে সাথে সাথে বলে উঠলো, আম্মু শোনো, আম্মু শোনাশুনির কিছু নেই, তুমি যাবে। খালা আম্মু ওখানে নতুন জায়গায় আছে, ওনার সাথে থাকলে ওনার ভালো লাগবে। তুমি চলে যাবে, আর সাথে আব্বুও যাবে। আমি কেন? তোরা যা। না আব্বু, আমাদের সামনে পরীক্ষা, আমি আর বাবু যাব না, তোমরা যাও। গেলে খালাম্মা খুশি হবে। না, তোরা চল। আমরা না হয় দুদিন পরে যাব, আগামীকাল তোমরা যাও। আচ্ছা চলো না, গিয়ে ঘুরে আসি। আপু তো আমাদের কাছে, এসে ফ্ল্যাট নিচে গিয়ে দেখেও আসি। আচ্ছা ঠিক আছে, যা ভালো বোঝো তাই করো। তাহলে কাল সকালে বের হবে। বাবু, তুই যাবি নাকি? তোর যেতে হবে না। বড় খালা আম্মা তোর সাথে অনেক খারাপ ব্যবহার করে, আর আমি তো তোরে খালা আম্মুর সামনে। মেম সাহেব ওসব কথা বাদ দেন, আমি যাব না, আমি থাকছি। আম্মু আপনারা যান। এইভাবে মজা করে খাওয়া দাওয়া শেষ করে ঘুমাতে রুমে চলে আসলাম। আজ নিজেকে একটু বেশি খুশি লাগছে। কতদিন পর, কতদিন বললে ভুল হবে, ফার্স্ট টাইম বর্ষার সাথে বসে খাবার খেলাম। বর্ষার ভালো ব্যবহার পেলাম। খাটে কম্বল নিয়ে শুতে যাব, তখন বর্ষা রুমে আসলো। কি রে, ঘুমোতে যাচ্ছিস নাকি? না, এই তো আসেন মেম সাহেব। এখন ঘুমাবি? না, বাহিরে শীত তো, তাই এসে শুলাম। আচ্ছা ঘুমা, কালকে কথা হবে। গুড নাইট। ভেরি গুড নাইট টু মেম সাহেব। বর্ষা তখন মুচকি একটা হাসি দিয়ে চলে গেল। বর্ষা হাসলে খুব সুন্দর লাগে। থ্যাঙ্কস গড, বর্ষার মনটাকে উদার করে দেওয়ার জন্য। এত সুন্দর ব্যবহার, পুরানো সব রাগ অভিমান সব পানি হয়ে গেছে। আমি ঘুমিয়ে পড়লাম। আজ কতদিন পর শান্তির ঘুম আসলো। সকালে খুব শান্তিতে ঘুমিয়েছি, কম্বল মুড়ি দিয়ে। তখন অনুভব করলাম কেউ আমার মুখে ঠান্ডা কিছু একটা দিছে। ঘুম ভাঙতেই দেখি বর্ষা আমার মুখে ওর ঠান্ডা হাত দিয়ে রাখছে। শীতের সকালে ঠান্ডা হাত গায়ে দিছে। কেমন রাগ সেটা বলে বোঝানোর মতো না, প্রচণ্ড রকমের রাগ হচ্ছিল। কিন্তু বর্ষার হাসি দেখে রাগগুলো জল হয়ে গেল। এত সকাল হয়ে গেছে, তবু উঠছিস না? আর দেরি করলে কিন্তু মোটর থেকে পাইপ লাইন নিয়ে এসে গায়ে পানি দেব। ব্যস্ত, ওঠ, ফ্রেশ হয়ে নে। আম্মুরা খালা আম্মুর বাসে যাবে। বললেই হয়, ঠান্ডা হাত গায়ে দেওয়ার কি কোনো দরকার ছিল? এতদিন তো শত্রু হয়ে তোকে জ্বালাতাম, আর এখন বন্ধু হয়ে খুব জ্বালাবো তোকে। তোকে রাগাতে আমার খুব ভালো লাগে। নে, উঠে ফ্রেশ হয়ে নে, আমি বাইরে তোর জন্য অপেক্ষা করছি। বর্ষা খাট থেকে নেমে বাহিরে চলে গেল, আর আমি আরামদায়ক কম্বল থেকে বের হয়ে ফ্রেশ হয়ে নিলাম। তারপর বর্ষার দেওয়া লেদার গায়ে দিয়ে বাহিরে আসি। এসে দেখি আম্মুদের গোছানো প্রায় শেষ। আম্মু, তোমাদের গোছানো শেষ? আমরা আর কি গোছালাম, সব তো বর্ষা গুছিয়ে দিল। আমরা তো বসেছিলাম। মেম সাহেবের তো দেখছি খুব তাড়া। মোটেও না, খালা আম্মু নতুন জায়গায় আসছে, তাই আম্মুকে যেতে বলেছি, না হলে আমি যেতে দিতাম না। নাও চলো তাড়াতাড়ি যাই। তোমরা ব্যাক করবে কবে? 2-1 দিন পর। তাই অনেক? কি অনেক? না, অনেক দিন, তাই বলছি।
আচ্ছা চলো আমাদের সাথে গাড়ি পর্যন্ত চলো। হ্যাঁ চলুন। আমি ব্যাগটা নিলাম, তারপর তাদের গাড়িতে বসিয়ে দিলাম। সাবধানে যাবেন আর খুব তাড়াতাড়ি চলে আসবেন। বাবু, বর্ষা, তোরা চলে আসিস কাল, তাহলে আমরা পরশু চলে আসতে পারবো। তোদের সাথে চলে আসবো। আচ্ছা সে হবে, তোমরা এখন যাও। মামা গাড়ি স্টার্ট দিন। গাড়ি চলতে শুরু করলো। বাবু তুই বাসায় যা, আমি একটু পরে আসছি, একটা ইমার্জেন্সি কাজ আছে। কখন আসবেন? ঘন্টা 2 পরে। ঠিক আছে যান। আমিও এক জায়গায় যাব, আমারও একটু দরকার আছে। আমি বাসা থেকে গুছিয়ে চলে গেলাম প্রয়োজন মেটাতে। বাসায় আসতে একটু লেট হলো। 3 ঘন্টা পর বাসায় আসলাম। তারপর কাগজটা ড্রয়ারে রাখলাম। তারপর বাহিরে আসলাম। এসে দেখি বর্ষা বাহিরে বসে আছে। বর্ষাকে কেমন জানি চিন্তিত দেখাচ্ছে। মেম সাহেব কি চিন্তা করছেন? আম্মুর কথায় যেন ওর জ্ঞান আসলো। হুম, না কিছু না। কোথায় গেছিলি? এত দেরি কেন হলো? জ্যামে আটকে গেছিলাম। বাবু তুই বস, আমি তোর তোর জন্য জুস নিয়ে আসছি। শীতে কেউ কি জুস খায়? খেলে ভালো লাগবে, আরাম ফিল করবি। আচ্ছা ঠিক আছে নিয়ে এসো। কি হলো? বর্ষা শীতের মধ্যে ঘামছে। বর্ষা কিচেন রুমে চলে গেল। বর্ষা তো ওখানে একা একা আছে। আমি যাই, গিয়ে দেখি কিভাবে জুস বানাই। আমি উঠে কিচেনের দিকে এগোতে লাগলাম। বর্ষা তখন কার সাথে ফোনে কথা বলছে, কি বলছে জানার জন্য জানালার ধারে দাঁড়ালাম। কথাগুলো ঠিক এমন। এটা খেলে মরবে তো? মরবে। তোরে কাজটা কি ঠিক করেছিস? ঠিক না তো কি, আমার সম্পত্তি সব আব্বু ওই ফকিনি এতিমকে দিয়ে দেবে। তাই কি আমি বসে বসে দেখবো? আব্বু বলে কি, বাবু যদি সম্পত্তি আমাকে দেয় তবে নাকি আমি পাবো, তা না হলে না। কিন্তু আব্বু তো জানে না তার মেয়ে কত জেদি, না থাকবে বাঁশ না বাঁচবে বাঁশি। বাবুকে মেরে ফেললে আমার ঘাড়ে দোষ যেন না চাপে, সেজন্য এই 2 দিন ফকিন্নির সাথে কি ভালো ব্যবহারটাই না করলাম, যাতে করে আব্বু বুঝতে না পারে আমি মেরেছি বলতে সরিয়ে দিয়েছি পথের কাঁটাকে। আমার জীবনটা অতিষ্ঠ করে দিয়েছে এই ফকিন্নি। সেই ছোট থেকে ওকে সরানোর অনেক চেষ্টা করেছি, চলে বলে কাজ হয় নাই। এখন কৌশল করেছি। তবু পৃথিবী থেকে সরাবি? এতিমদের বাঁচার কোনো অধিকার নেই, ওরা এক একজন আমাদের মতো মেয়েদের জীবন অতিষ্ঠ করে দিচ্ছে। যা ভালো বুঝিস তাই কর, তবে সাবধান কথাটা লিক হয় না যেন, তাহলে কিন্তু আমাদের ফাঁসিতে ঝুলতে হবে। না রে, কাকপক্ষিতেও জানবে না, মরলেই গুম করে দিব। আমি তখন নিজেকে বিশ্বাস করতে পারছি না। পৃথিবীটা অন্ধকার করে আনছে, মাথা ঘুরছে। শুধুমাত্র সম্পত্তির জন্য আমার সাথে এত বড় অভিনয়, আর আমি এত বড় বোঝা। আজ এতিম বলে আমি এত খারাপ, আমি ফকিন্নি তাই বলে এত অবহেলা, এত বড় ছলনা। তবে তাই হবে। বর্ষা যেটা চেয়েছে, আমি তো অনাথ। আমার জন্য কেন একটা মেয়ে এতটা ঝামেলা সহ্য করবে? আমার তো আসলেই বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমি তাড়াতাড়ি জানালার ধার থেকে নিজের রুমে চলে আসলাম। এত বড় ছলনা করলো আমার সাথে, এত নিখুঁত অভিনয়। আমি এতটাই অপ্রয়োজনীয় বস্তু। ঠিক আছে, যার প্রয়োজন নেই সে চলে যাবে। আমি তো আসলেই একটা বোঝা। আমি ড্রয়ার থেকে কাগজ, যেটাই আমি সব কিছু বর্ষার নামে দিয়ে দিছি, সেটা লুকিয়ে পকেটে রাখলাম। চোখের পানিটা মুছে আয়নাতে দেখলাম, না ঠিক আছে, বোঝা যাচ্ছে না। আমি রুম থেকে সোজা বর্ষার কাছে চলে আসলাম। কই গিয়েছিলি বাবু? রুমে। নে জুসটা খেয়ে নে। কই দেন মেম সাহেব। বর্ষা গ্লাসটা এগিয়ে দিল। আমি দেরি না করে জুস নামক বিষটা একেবারে খেয়ে নিলাম। বর্ষা হয়তো অপেক্ষা করছে কখন মরবো। আমি এবার দলিলটা বের করে বর্ষার হাতে দিলাম। কি এটা? দলিল। কিসের দলিল? কেন জানেন না মেম সাহেব? এটা আপনার সম্পত্তির দলিল, যার জন্য আমাকে মেরে ফেলেছেন। কি কি বলছিস তুই? মেম সাহেব, আমি গরিব তবে লোভী না। বিষটা যদি আজ না খাইয়ে ছোটবেলায় খাইয়ে দিতেন, তাহলে আমাকে আর এত কষ্ট পেতে হতো না, আর আপনাকেও অত ঝামেলা সহ্য করতে হতো না। তুই জানিস? মেম সাহেব, মরার আগে কয়েকটি কথা বলি শোনেন। আমি আপনার শত্রু ছিলাম না। আমি ছোট থেকে এতিম তো, তাই একটু ভালোবাসা খুঁজেছি, আর খুঁজতে খুঁজতে আপনার বোঝা হয়ে গেছি। আমার না সম্পত্তির উপর লোভ নেই, লোভ ভালোবাসার উপর। তুই জানতিস তবুও কেন খেলি? মেম সাহেব, পারছি না বোঝা হয়ে থাকতে। বিষাক্ত হয়ে গেছি। আর হয়তো কিছু সময় থাকছি, তারপর বাবু নামে কেউ থাকবে না, আর আপনার বোঝা হয়ে থাকবে না। আব্বু আম্মুর খেয়াল রেখেন।
আর হ্যাঁ, একটু মনে রেখেন, বাবু নামে কেউ ছিল যে খুব বিরক্ত করতো আপনাকে। আর হ্যাঁ, আপনার কাজে অনেক খুশি হয়েছি, একটু রাগ করিনি। ধন্যবাদ মুক্তি দেওয়ার জন্য। তুই জেনেও কেন করলি? কেন খেলি? আর কথা বলতে পারছি না, গলার শ্বাসনালী বন্ধ হয়ে আসছে, চোখে সব কিছু অন্ধকার দেখি, মুখ দিয়ে ফেনা পড়ছে। ঝাপসার উপর দিয়ে দেখলাম বর্ষা যেন কান্না করছে। না, হয়তো ভুল দেখছি, দম নিতে পারছি না। তখন খুব কষ্ট হচ্ছিল, তারপর আর কিছু মনে নেই, হয়তো শেষ হয়ে গেছে। বাবু নামের কেউ আর বিরক্ত করবে না বর্ষাকে। আমার যখন জ্ঞান আসলো তখন দেখি একটা রুমে আমার পাশে আম্মু, আঙ্কেল, খুশি, দিয়া বসে আছে। সবার চোখে পানি, কথা বলতে পারছি না, গায়ে কোনো শক্তি নেই, যেন সদ্য জন্ম নেওয়া বাচ্চা। কথা বলতেও পারছি না। আমাকে হসপিটালে কে নিয়ে আসলো, সবাই কেন কান্না করছে, আর আমাকে কেন বাঁচালো? বাবু, কেমন লাগছে তোর এখন? কথা বলতে পারছি না, ইশারা করে বোঝালাম ভালো। আমাকে কেন বাঁচালো? আর বর্ষা কই? আমি ভাবতেও পারছি না আমার কোন পাপের ফল ওই মেয়ে। ও এত নিচে নামবে আমি ভাবতেও পারছি না। আমি ওরে খুঁজে পাচ্ছি না। একবার পেলে আমি নিচে হাতে ওর গালে বিষ ঢেলে দিব। ওর মতো মেয়ের বেঁচে থাকার কোনো অধিকার নেই। ও আমার সন্তান না, কুসন্তান। মেম সাহেবকে কিছু বলবেন না, তিনি কোথায়? কথা বলতে পারছি না, তবুও কষ্ট করে মুখ থেকে বের হলো, এত কিছু হলো তবুও ওর নাম তুই বলছিস? ওর নাম মুখে নিস না। জানি না কোথায় গেছে, যেখানে যাই যাক, তোকে ফিরে পেয়েছি এটাই অনেক। আমার আর কিচ্ছু চাই না। আমি একটু পানি খাবো। কথা বলার সাথে সাথে খুশি বর্ষার মামাতো বোন নানার বাড়ি, যার সাথে পরিচয়, পানি খাইয়ে দিল। আমি ভাবতে পারছি না আমার মেয়ে এত বড় ছলনা করলো, এত সুন্দর অভিনয় করতে পারলো। আমি পানি খেয়ে একটু গায়ে বল পেলাম। আমাকে এখানে কে নিয়ে আসলো, আর কেন নিয়ে আসলো? বর্ষাপু তোমাকে নিয়ে আসে, তারপর আমাকে ফোন দিয়ে বলে, আর আমরা আসার আগে পালিয়ে যাই। আপুকে আর খুঁজে পাচ্ছি না, আজ একদিন হয়ে গেল। একদিন? একদিন পর তোমার জ্ঞান আসলো। বর্ষা কোথাও জানো? এত কিছুর পরে বর্ষার নাম কেন করছিস? আমি মা হয়ে ওরে ত্যাগ করেছি, আর কে তুই ওর যে ওর নাম বারবার বলছিস? তোমরা কি সত্যি কেউ জানো না বর্ষা কোথায়? যেখানে থাকে থাকুক, অমন স্বার্থপর মেয়ের দরকার নেই। আমার কোনো মেয়ে নেই, আমার শুধু একটাই ছেলে, আর সে হলো আমার বাবু। আম্মু, আমি আপনাদের পালিত, আর মেম সাহেব কিন্তু আপনার নিজের মেয়ে। প্লিজ তার খোঁজ দিন, কোথায় সে? চুপ করে থাক তুই। আমি ডাক্তারের সাথে কথা বলে দেখি তোরে বাসায় নিয়ে যাব। আন্টি উঠে চলে গেল, তখন আমি, দিয়া আর খুশি কেবিনে। তোমরা জানো না মেম সাহেব কোথায়? ভাইয়া, এত কিছুর পর তুমি ওই মেয়ের নাম মুখে আনছো। আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া যে তোমাকে ফিরে পেলাম। ওর নাম আর মুখে এনো না, যেখানে যাই যাক। একটা মেয়ে দুদিন কোথায় গেছে তোমরা একটু খোঁজ নিলে না? তখন আন্টি রুমে আসলো। বাবু, বিকালে তোকে বাসায় নিয়ে যেতে পারবো। দুপুরে তোরে আর একবার দেখবে ডাক্তার। আম্মু, তোমরা বাসা থেকে ফ্রেশ হয়ে আসো, তোমাদের চোখ মুখের তো বেহাল অবস্থা হয়ে গেছে। তোরে একা রেখে? আমি কি বাচ্চা যে হারিয়ে যাব? আমার কাছে কেউ একটা ফোন দাও। তোমরা গুছিয়ে ফ্রেশ হয়ে চলে এসো, আমি ততক্ষণ ফোন চালাবো। ভাইয়া নাও আমার ফোন। আচ্ছা, সাবধানে যেও। ওরা চলে গেল। এখানে ওরা আছে, এটা আমার কাছে কেন লাগছে? একটা এতিমের জন্য ওরা কেন কষ্ট করবে? তবে বর্ষা এতটা পাষাণ? বর্ষার মনে কি একটু মায়া নেই আমার জন্য? এতগুলো বছর একসাথে, তবু আমারে মারতে ওর বিবেকে বাঁধল না? এই দুনিয়াতে কি জীবনের থেকেও অর্থের মূল্য অনেক বেশি? মানুষের জীবনের কি কোনো মূল্য নেই? তবে আমি বর্ষার কাজে কোনো মাইন্ড করি নাই, বিন্দু মাত্র না। তবে বর্ষার জন্য চিন্তা হচ্ছে, মেয়েটা গেল কোথায়? বর্ষার কথা চিন্তা করতে করতে অনেকক্ষণ পার হয়ে গেল। আমি তখন খেয়াল করলাম কে যেন দরজার পাশে আমার দিকে উকি দিয়ে তাকিয়ে আছে। পর্দা দেওয়া, তার উপর তার মুখ ঢাকা, আমার দিকে একভাবে তাকিয়ে আছে। আমি শোয়া থেকে উঠে কেবিনে হেলান দিয়ে বসলাম। তখন তারে ভালোভাবে দেখতে পেলাম, তবে খালি তার চোখ দুটি, আর দেখেই চিনতে পারলাম। মেম সাহেব, আপনি এতদিন কোথাও ছিলেন? প্লিজ আমার সামনে আসুন। আমার কথা বলার সাথে সাথে বর্ষা সেখান থেকে দৌড়ে চলে গেল। আমি যে দৌড়ে যাব, কিন্তু স্যালাইন চলছে, সেজন্য যেতে পারলাম না। তবে আমি ডাকার সাথে সাথে বর্ষা ছুটে পালালো। আমি বেশ কয়েকবার ডাকলাম, কিন্তু চলে গেল। তার মধ্যে আম্মুরা চলে আসলো। আসার সাথে সাথে আম্মু
বর্ষা এসেছিল কি? কি ওই ডাইনি এসেছিল তোকে মারবার জন্য? দরজার কাছে দাঁড়িয়েছিল, ডাকার সাথে সাথে দৌড়ে পালিয়ে গেছে। আম্মু জানি না ওই মেয়েটা আবার কি ক্ষতি করতে এসেছিল। তোরে এখনই বাসায় নিয়ে যাব, আর মোটেও তোরে একা রাখবো না। শকুনের নজর লেগেছে তোর উপর। আম্মু সাথে সাথে চলে গেল মামার কাছে। খানিক পরে আমার হাত থেকে স্যালাইন খুলে দিল। তারপর সব ঝামেলা শেষ করে আমাকে বাসায় নিয়ে আসলো। আমাকে নিয়ে ধরে সোজা আমার রুমে চলে গেল। তারপর খাটে শুইয়ে দিল। আগের থেকে একটু সুস্থ। আমি চুপচাপ বসে আছি। আমার পাশে দিয়া আর খুশি বসে আছে। তোমরা দুজন আমার একটা হেল্প করবে? কি? বর্ষা কোথায় আছে আমাকে বলবে? ওর খোঁজটা এনে দেবে? না, আন্টি জানলে খুব বকা দেবে। বর্ষা আপুর সাথে আর কোনো সম্পর্ক নেই। মেয়েটা কোথায় আছে? খাইছে কিনা? ও আশেপাশে আছে? তুই এখনো ওর নাম করছিস? আমি মা হয়ে ওরে ভুলে যেতে পারছি, আর তুই কেন পারছিস না? আপনি কিন্তু ভুল করছেন। একটা এতিম ছেলের জন্য নিজের মেয়েকে দূরে সরিয়ে দিচ্ছেন। আমরা কি তোর কেউ না? আমরা কি তোর আপন হয়ে উঠতে পারিনি? কেন বারবার নিজেকে এতিম এতিম বলছিস? না না আম্মু, তোমরাই আমার আপন। তোমরা ছাড়া আমার আর কে আছে? কিন্তু মেম সাহেব, ও আমার অনেক আপন। তারে যে মিস করছি। ওই মেয়ে তো তোকে কিছু ভাবে না। তাতে কি? আমি তো তাকে আমার একজন ভালো বন্ধু ভাবি, অনেক কাছের বন্ধু। ওর কথা বাদ দে, তুই বিশ্রাম নে, আমি তোর জন্য খাবার বানাচ্ছি। আম্মু চলে গেলেন। খুব মিস করছি মেম সাহেবকে। তার রাগ করে কথা বলাটাকে খুব মিস করছি। কিন্তু তিনি কেন পালালেন? কিসের ভয়ে তিনি পালিয়ে বেড়াচ্ছেন? আমি চুপ করে বসে আছি। ক্লান্ত শরীর, চোখটা বুঝে আসলো। বিকালে ঘুম ভাঙলো। তারপর আম্মু আমাকে খাইয়ে দিল। আমি আস্তে আস্তে বাইরে আসলাম। শরীরটা আগের থেকে বেশ ভালো, আর দুর্বল লাগছে না। আগে বাসায় থাকলে বর্ষা এসেই ঝগড়া করতো, গালাগাল করতো, মারতো পর্যন্ত। তখন হয়তো খারাপ লাগতো, কিন্তু এখন মিস করছি তাকে। মেম সাহেব, কই গেলেন আপনি? এইভাবে দুদিন পার হয়ে গেল। এখন আমি বেশ সুস্থ। এই দুদিনে আম্মু আর বন্ধুটো যা সেবা যত্ন করেছে, তা তো আমি ভুলেই গেছি যে আমি এতিম। আমি বিকালে একটু বের হলাম জোর করে। আম্মু যেতে দেবে না। আমার বের হওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে বর্ষাকে খোঁজা। আমি তাদের বাসার পালিত, আর আমার জন্য কেন সেই বাসার মালকিন বাসায় থাকবে না? বর্ষা নিশ্চয়ই আশেপাশে আছে, লুকিয়ে আছে, সামনে আসছে না। আচ্ছা, বর্ষার বেস্ট ফ্রেন্ড তো তিশা, ওর বাসায় নেই তো? একটু দেখে আসি। আমি গাড়ি ধরে সোজা চলে গেলাম তিশার বাসায়। ওর বাসায় গিয়ে কলিং বেল বাজালাম। খানিকক্ষণ পরে দরজা খুলে দিল। তিশা আমাকে দেখে যেন ভূত দেখছে। তুমি এখানে? তিশা, আমাকে প্লিজ হেল্প করেন। বলেন না তিশা বর্ষা কোথায়? যা জানি না তো। আমি জানি বর্ষা আপনার বেস্ট ফ্রেন্ড। বলেন না বর্ষা কোথায়? আমি জানি না। কেন খুঁজছেন বর্ষাকে? আজ 1 সপ্তাহ হয়ে গেল তিনি বাসায় যায় না। তারে বাসায় নিয়ে যাব, প্লিজ বলুন তিনি কোথায়? জানি না। তুমি চলে যাও এখান থেকে। জানি না বর্ষা কোথায়। আমি জানি আপনি মিথ্যা কথা বলছেন। যাবে নাকি অপমান করে বের করে দেব? আপনি সোজাসুজি বলবেন বর্ষা কোথায়, নাকি আপনার নামে কিডন্যাপ কেস দেব? আপনি বর্ষাকে লুকিয়ে রাখেন নাই তো? কথা শুনে তিশা কিছুটা ঘাবড়ে গেল। আর একটু ভয় দেখালে বস বলে দেবে। আমি শেষবারের মতো বলছি, বলেন বর্ষা কোথায়? বলবেন নাকি আইনের আওতায় নেব? বলছি, বর্ষা আমার বাসায়। আমাকে নিয়ে চলুন বর্ষার কাছে। উপরের রুমে আছে। প্লিজ চলুন। আমি তিশার পিছু পিছু গেলাম। উপরে একটু রুমে নিয়ে গেল, দরজা ভেতর থেকে বন্ধ করা। বর্ষা দরজা খোল। দরজাটা খুলে দিল। বর্ষাকে দেখে আমি শকড খেলাম। চিনতেই পারছি না বর্ষাকে। এটা কোন বর্ষা? শেষবার যে বর্ষাকে দেখেছি সেই বর্ষা কোথায়? কত রোগা, মলিন হয়ে গেছে। চোখের নিচে কান্নার পানির স্বর পড়ে গেছে। মুখটা কতটুকু হয়ে গেছে। চেহারার লাবণ্য কমে গেছে। মেম সাহেব, আপনি লুকিয়ে আছেন কেন? কিন্তু বর্ষা কোনো কথা না বলে ফ্লোরে বসে পড়ল। মাথা মাটিতে নুইয়ে দিয়ে গলা ছেড়ে দিয়ে কান্না করছে। অনেক জোরে কান্না করছে। মেম সাহেব, কান্না করছেন কেন? আমি বেঁচে আছি সেটা দেখে কি কান্না করছেন? আপনি যদি বলেন তাহলে আমি একদম মরে যাব। তবুও কান্না করেন না, বাসায় চলুন। আমার বাসা নেই। একটা খুনির কোনো বাসা থাকে না। চলে যা তুই। আমি তোকে দেখে সহ্য করতে পারছি না। আমি তোর সামনে দাঁড়াতে পারছি না। মেম সাহেব, আপনি এখন কান্না করলে কি করে হবে? আপনি যেটা চাইছিলেন সেটাই তো আমি করেছি। আমার থেকে চলে যা। আমি আপনাকে নিতে এসেছি, আর নিয়েই যাব। আমি যাব না। মেম সাহেব, আপনি কিসের জন্য বাসায় যাচ্ছেন না? কিসের জন্য পালিয়ে বেড়াচ্ছেন? আমি খুনি। কি বলছেন? কাকে খুন করলেন? জানিস না? প্লিজ বাবু, তোর পায়ে পড়ে চলে যা।
আসিস না আমার সামনে, আমি একা থাকতে চাই। মেম সাহেব, আপনি এখনই বাসায় যাবেন, আর কোনো কথা নেই। কি জন্য যাব? আমি যাওয়ার সব রাস্তা বন্ধ করে ফেলেছি। আমার এখন একটাই রাস্তা, আর তা হলো তোদের থেকে দূরে থাকা। মেম সাহেব, আপনি কেন এমন করছেন? যা হয়ে গেছে সব অতীত, আর অতীতকে মনে রাখতে নেই। চলে যা। তুই কেন আসলি? আমি তোরে কত খুন করতে চাইছিলাম। আমি বুঝতে পারিনি তুই আমার শত্রু না, আমি তোর শত্রু। সম্পত্তির জন্য আমি তোকে মেরে ফেলতে চাইছি। মেম সাহেব, ওটা নিয়তির খেলা। দেখুন, ওটা আমার কপালে ছিল। আপনি কেন চলে আসবেন? আসা উচিত তো আমার, কারণ সব কাজের মূল আমি। আমি যে কাজ করেছি সেটা হলো ক্ষমার সীমার বাইরে। মেম সাহেব, আমি কখনোই আপনার উপর বিন্দুমাত্র রাগ করি নাই। যা হচ্ছে ভুলে যান। চলুন, বাসায় চলুন। আমি এত করে বোঝাচ্ছি, কিন্তু বর্ষা তো কান্না করেই যাচ্ছে। কান্নার কারণে কথা বলতে পারছে না। এ কদিনে মেয়েটার অবস্থা আমি বর্ষার পাশে বসে বর্ষাকে তুললাম। আজ প্রথম বর্ষাকে স্পর্শ করলাম, কিন্তু ও কোনো বল দিচ্ছে না, একভাবে কান্না করছে। মেম সাহেব, বাসায় চলুন। যাব না বাসায়। আপনার বাসা, আর আপনি যাবেন না বললেই হলো? কিসের জন্য যাবেন না? মানুষ কি ভুল করে না? ভুল সব মানুষ করে। ভুল করে বলেই ক্ষমার এত মূল। আপনি বাসায় চলুন, আম্মু আপনার জন্য মন খারাপ করে আছে। একটা খুনির কোনো জায়গা নেই ওই পবিত্র বাড়িতে। মেম সাহেব, আপনি খুনি না। আপনার মতো কোমলমতি মেয়ে খুনি হতে পারে না। যেটা ছিল ওটা একটা মিস্টেক, আর আমি সম্পূর্ণ সুস্থ। তুই আমাকে বাসায় নিয়ে যাওয়ার জন্য জোর করছিস, কিন্তু সেই আমিই তোরে বাসা থেকে বের করে দিতাম, বিষ খাওয়াইতাম ছলনা করে। মেম সাহেব, আপনি ভুল করে ফেলেছেন। তাই বলে বাসায় কেন যাবেন না? আরে ওসব কথা তুললে তো আর কোনো সম্পর্ক থাকবে না। চলুন, বাসায় চলুন। আর একটাও কথা না। আমি বর্ষাকে আর কোনো কথা বলতে দিলাম না। বর্ষার হাত ধরে সোজা গাড়িতে নিয়ে বসালাম। তিশা, ধন্যবাদ বর্ষাকে দেখে রাখার জন্য। সাব্বির, বর্ষাকে দেখে রেখো। বর্ষা কিন্তু কিছুই খাচ্ছে না, রাতে ঘুমাচ্ছেও না, রাত দিন ভর কান্না করছি। চিন্তা করবেন না বাই। আমি সোজা গিয়ে গাড়িতে বসলাম। গিয়ে দেখি বর্ষা কান্না করছে। মেম সাহেব, কান্না করছেন কেন? আপনার চোখে পানি মানায় না, রাগী লোকে আপনাকে মানায়। আমি যারে মেরে ফেলতে চাইছি সেই আমাকে বাঁচাচ্ছে, কেন করছিস? আপনি বলেছিলেন না আমি আপনার সব থেকে কাছের বন্ধু, আর বন্ধু কষ্ট পাচ্ছে সেটা আমি কিভাবে দেখব? ওটা তো অভিনয় ছিল, জানিস আমি যে অন্যায় করেছি তার কোনো ক্ষমা নেই। ক্ষমার থেকে কোনো কিছু বড় নয়। আমি বাসায় পৌঁছে গেলাম। বর্ষা আসতে চাইছে না। আমি জোর করে বর্ষাকে গেটের সামনে নিয়ে আসলাম। কলিং বাজানোর পর আম্মু দরজা খুলে দিয়ে, কোথায় গেছিলি? এত দেরি কেন হলো? বর্ষাকে আমার পেছনে দেখতে পেয়ে, তুই কি জন্য এসেছিস? ও মনে নাই এখনো বেঁচে আছে, একেবারে মারতে চাস? আম্মু, মেম সাহেবকে একদম বকবেন না। মেম সাহেব, আপনি ভেতরে আসুন। বর্ষা কোনো কথা বলছে না, স্ট্যাচুর মতো দাঁড়িয়ে চোখের পানি ফেলে যাচ্ছে, মাথাটা নিচু করে কান্না করছে। আমি তার হাত ধরে নেটের ভেতরে নিয়ে আসলাম। এই বাসায় কোনো খুনের জায়গা নেই। হয় ও থাকবে, না হয় আমি থাকবো, যে কোনো একজন থাকবে। ও খপনার মেয়ে, আম্মু মেয়ের সাথে এমন ব্যবহার কেন করছো? যেটা হয়ে গেছে তা নিয়ে পড়ে থাকলে সম্পর্কটাই তো নষ্ট হয়ে যাবে। মানুষের ভুলটা কেন ধরে সবাই? যেটা ধরলে ঝগড়া হয়। ক্ষমা? তাও ওকে? ও কি করেছে বলতো? আমার মেয়ে এত বেয়াদব আমার ধারণার বাহিরে ছিল। এত লোভী তোর মতো মেয়ে না থাকাই ভালো। আম্মু, মেম সাহেবের ভুলটাই দেখলে? ছেলে মানুষ, ভুল তো করতেই পারে, কিন্তু মেয়েটার দিকে একবার তাকিয়ে দেখুন। চিনতে পারছেন? যে মেয়েটার চোখে সারাক্ষণ রাগ থাকতো, আজ তার চোখে পানি। চেহারাটা কি করেছে দেখেছেন? আপনি তো মা, সন্তানের ভুল কেন ধরছেন? ও আমার মেয়ে না, ও এই বাড়িতে থাকবে না। আমি তো আপনার কাছে কোনো কিছু কোনোদিন চাইনি, আজ আপনার কাছে চাচ্ছি। মেম সাহেবকে ক্ষমা করে দিন, ওরে এই বাড়িতে থাকতে দিন। যে তোকে মারতে চেয়েছিল তাকে তুই বাঁচাচ্ছিস? যে আমার বন্ধু, আর আমার বন্ধু বিপদে পড়েছে, তার পাশে আমি দাঁড়াবো। মেম সাহেব, আপনি রুমে গিয়ে ভালো করে ফ্রেশ হয়ে নিন। কিন্তু বর্ষা নীরবে এক জায়গাতে দাঁড়িয়ে আছে, চোখের পানি মুখ বেয়ে নিচে পড়ছে। দিয়া, বর্ষাকে ওর রুমে নিয়ে যাও, তারপর ভালো করে পরিষ্কার করে দাও। বর্ষাকে নিয়ে গেল। আম্মু, মেম সাহেবকে আর যেন কিছু বলেন না। মেয়েটা মানসিকভাবে অনেক ভেঙে পড়েছে, তাকানো যাচ্ছে না মেয়েটার দিকে।
দেখছেন মুখটা শুকিয়ে কি হয়ে গেছে? তোর মধ্যে কি রাগ অভিমান বলে কিছু নেই? যেগুলো মানুষের মধ্যে ফাটল ধরিয়ে দেয় সেগুলো ভেতরে কেন রাখবো? যা মানুষকে কাছে নিয়ে আসে আমার মধ্যে হয়তো তাই আছে। বর্ষা বাসায় থাকুক, তবে আমারে যেন না ডাকে, আমার সামনে যেন না আসে। ওর উপর থেকে আমার মায়া উঠে গেছে। এটা আপনার মনের কথা না? সন্ধ্যা হয়ে গেছে, কিছু খেয়ে নে। আপনি খাবার দেন, আমি আসছি। আমি বর্ষার রুমের দিকে আসলাম। এসে দেখি বর্ষা খাটের নিচে বসে কান্না করছে। দিয়া আর খুশি বোঝাচ্ছে, কিন্তু কান্না থামছে না। মেম সাহেব আসুন, খেয়ে নিন। না খেয়ে খেয়ে ফেলে দেওয়ার মতো হয়েছে। আমার একটু বিষ এনে দে, আমি বাঁচতে চাই না। আমি বেঁচে থাকলে শুধু খারাপটাই করি। আমি অপ্রয়োজনীয়, বেঁচে থেকে কোনো লাভ নেই। মেম সাহেব সব ঠিক হয়ে যাবে। আপনি কেন কান্না করছেন? আপনি আমাকে বিষ খাইয়েছেন, আমি তো কিছু বলছি না, তো আপনি কেন কান্না করছেন? আপনার কান্না কিন্তু আমার সহ্য হয় না। তোর সামনে আসতে পারছি না, লজ্জায় কি করব আমি? আমি এত লোভী। আগে যদি তোর সাথে ভালো ব্যবহার করতাম তাহলে আজ আর এই দিন দেখতে হতো না। রাত অনেক হলো, আসেন খেয়ে নিন। আমি বর্ষাকে তুলে নিয়ে আসলাম খাওয়ার টেবিলে। আম্মু তো রেগে যাচ্ছে, কিন্তু আমার অনুরোধে তিনি কোনো কথা বললেন না। আজ অনেক করে খাবেন, ঠিক মতো তো খাওয়া দাওয়া করেন না। বর্ষা খাবার নিয়ে নাড়াচাড়া করছে, কিন্তু মুখে দিচ্ছে না। বলা বলিতে কিছু খাবার খেলো, তারপর শুতে চলে গেল। আমিও চলে আসলাম ঘুমাতে। ক্ষমা করে দিয়ে যে স্বস্তি পাওয়া যায় তা প্রতিশোধ নিয়ে পাওয়া যায় না। যে ক্ষমা করতে জানে সে মন থেকে সুখী মানুষ। তবু মানুষ প্রতিশোধ নেবার জন্য ভালোবাসাগুলো শেষ করে দিচ্ছে। আমি শুয়ে পড়লাম। মাঝরাতের দিকে হালকা করে কান্নার শব্দ পেলাম। উঠে দেখি বর্ষার রুম থেকে আসছে। রাত তখন 2টো বাজে। জানালার পর্দা সরিয়ে দেখি বর্ষা বসে বসে কান্না করছে। কান্না করতে করতে চোখ ফুলে লাল হয়ে গেছে। আমি আর গেলাম না। কান্না করুক, কান্না করলে মন হালকা হয়। তারপর গিয়ে শুয়ে পড়লাম। সকাল 9টার সময় ঘুম ভাঙলো। ফ্রেশ হয়ে বাইরে আসলাম। এসে দেখি সবাই বসে আছে, বর্ষা বাদে। মেম সাহেব কই? রুমে। আমি সোজা বর্ষার রুমে গেলাম। গিয়ে দেখি বর্ষা শুয়ে আছে। সামনে গিয়ে দেখি চোখের পানি অঝরে পড়ছে। মেম সাহেব আপনি এখনো কান্না করছেন? চলুন বাইরে চলুন। আমি এত খারাপ ব্যবহার করলাম আর তুই একটিবারও রাগ করিস নাই। আর আর এখন আমার জন্য এত কিছু কেন করছিস? আপনি বলেছিলেন আমি আপনার সবচেয়ে কাছের বন্ধু। মিথ্যে বলেছিলাম, ছলনা করেছি। তাই কি বলতেছিলেন? তাড়াতাড়ি আসেন, আমি বাইরে বসে আছি। আপনি আসলে তাই খাবো। ক্ষুধা লাগছে কিন্তু। আমি বাইরে চলে আসলাম। তখন হঠাৎ কলিং বেল বাজলো। আমি উঠে গেলাম। দরজা খুলে দেখি বড় খালাম্মু। তাকে দেখে বুকের ভেতর লাফিয়ে উঠল, যেন কত আপন কেউ। তিনিও আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। আমি তো আন্টার দিকে একভাবে তাকিয়ে আছি। আমি যেন নিজের ভেতরে নেই। খালাম্মুর দিকে তাকিয়ে একটা অজানা তৃপ্তি পাচ্ছি। তার কথায় ধ্যান আসলো। কিরে, দরজা আটকে কি দাঁড়িয়ে থাকবি? না না, কি যে বলেন খালাম্মু, আপনি ভেতরে আসেন। আমি রাস্তার একটা এতিম ছেলে। আপনার রাস্তা আটকানোর মতো স্পর্ধা আমার নেই, তবে আপনাকে খুব আপন মনে হয়। কেমন আছিস তুই? জি অনেক ভালো। তোর তো বোঝাই যায় না, মনে হাজারো কষ্ট নিয়ে তুই মুখে হাসি রাখিস। রাগ আমিও করতে জানি, জানেন খালাম্মু। আমারও মন চাই একটু রাগ করি কারোর উপর, একটু অধিকার খাটাই, কিন্তু বাস্তবতা আমাকে থমকে দিছে। কেন? আমি যে এতিম, আমি রাগ করলে এই বাড়ির সবাই আমার রাগ ভাঙাবে, কিন্তু আমি তাদের বাসায় আছি। একে তো তাদেরকে ঝামেলা করছি, তার উপর যদি রাগ দেখাই তাহলে বামুন হয়ে চাঁদে হাত দেওয়ার মতো অবস্থা হবে না। সেই জন্য যেই জিজ্ঞেস করে কেমন আছিস, আমি একটাই জবাব দেই, আলহামদুলিল্লাহ ভালো। আরটা তো তুই নিস নাই, কিন্তু তোর উপর মিথ্যা দোষ চাপিয়ে অনেক অপমান করেছিলাম, তাই না? আমি কিন্তু কষ্ট পাই নাই। আচ্ছা ভেতরে আসুন। আচ্ছা, তুই জানিস না তোর মা বাবা কে? ওখানে বসে আছে। তোরে কোথা থেকে আনছিল? সদর থেকে। হাসপাতালের পাশে একটা বস্তিতে থাকতাম। জানিস, ওই হসপিটাল থেকে আমার সব হারিয়ে গেছে। কি হারিয়ে গেছে বলুন, আমি খুঁজে দিব। আমি বাবুর হয়ে ক্ষমা চাইছি। ভেতরে আছে। আন্টির সাথে দরজার পাশে দাঁড়িয়ে কথাগুলো বলছিলাম। তারপর আমি চলে গেলাম বাসার বাহিরে। আমি দুপুরের আগেই বাসায় আসলাম। তারপর ছাদের ট্যাঙ্কে থেকে পানি নিয়ে রোদে শুকাতে দিলাম। শীত যা পড়েছে, আমি খালি গায়ে বসে আছি, রোদ পোয়াচ্ছি গোসল করব বলে। তখন খালাম্মু ছাদে আসলো কাপড় শুকাতে। আমাকে দেখে তিনি দৌড়ে আমার দিকে এগিয়ে আসলেন। আমি কিছুটা ঘাবড়ে দিলাম। তিনি সোজা আমার সামনে এসে
তোর বুকে এটা কিসের দাগ? জানি না, ছোট থেকেই আছে। তুই কোন হসপিটালে পাশে থাকিস? কাদের কাছে থাকিস? আমাকে নিয়ে চল এক্ষুনি। গোসলটা করে নেই। আমি যেটা বলছি সেটা কর, তাড়াতাড়ি চল। তিনি আমাকে টেনে নিচে নামালেন। যে অবস্থাতে আছি সে অবস্থায় গাড়িতে বসালেন। আমারে টেনে নিয়ে কোথাও যাচ্ছে। আমাকে টানতে দেখে আম্মু আব্বু দিয়া খুশি আমার সাথে গাড়িতে এসে বসলো। সোজা নিয়ে গেল বস্তিতে, সেখানে বাবু থাকে। কাদের কাছে থাকতিস? আমি সোজা সেই চাচির কাছে নিয়ে গেলাম যেখানে আমি থাকতাম। চাচি আমাকে আর খালাম্মুকে দেখে অনেক ভয় পেয়ে গেলেন। আম্মু তাকে দেখে দৌড়ে গিয়ে তাকে জিজ্ঞেস করলেন, আমার ছেলে কোথায়? বলো, আমার ছাব্বির কোথায়? চাচি শুধু আমার দিকে আঙুল দেখিয়ে দিল। ওই বাবুই আপনার সাব্বির। কথাটা আমার কাছে যেন আসমানের চাঁদ হাতে পাওয়ার মতো। কথাটা শোনার সাথে সাথে দিয়া এসে আমাকে ভাইয়া বলে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। আম্মুও এসে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। কি হচ্ছে? সব যেন মাথার উপর দিয়ে যাচ্ছে। আমি বুঝতেই পারছি না কি হচ্ছে এসব। আমি তোর মা, তুই আমার ছেলে সাব্বির। চাচি কি বলছে এসব? তুই যখন ছোট তখন তোকে আমি চুরি করে আনি, এর জন্য আমাকে 10 লক্ষ টাকা দিছিল। কে করিয়েছে? আমি তার কাছে কসম দিয়েছি, আমি বলতে পারবো না, আমাকে ক্ষমা করে দে। আচ্ছা ঠিক আছে, যাও, তোমারে ক্ষমা করে দিলাম। আমি আমার ছেলেকে পেয়েছি, এটাই অনেক। আমি তাহলে এতিম না? না, তুই কেন এতিম হবি? তোর মা বাবা বোন সবাই আছে। আমি আমার ছেলেকে পেয়েছি, এটাই অনেক। চল বাবা, তোকে আমি চোখের আড়াল করবো না। আম্মু সাথে সাথে তাদের বাসায় ফোন করে দিল তার বুকের মানিককে ফিরে পেয়েছে। তারপর সোজা খালাম্মুর বাসায় নিয়ে আসলো। খালাম্মু তো আমাকে জড়িয়ে ধরে কান্না করছে। আমার চোখ থেকেও জল গড়িয়ে পড়ছে টপ টপ করে। তখন বর্ষা নিচে আসলো। কি হয়েছে? সবাই কেন কান্না করছো? আমার ভাইয়াকে খুঁজে পেয়েছি। কই সাব্বির? দিয়া তখন আমার দিকে আঙুল দিয়ে দেখিয়ে দিল। এটা আমার ভাইয়া, যারে তোমরা বাবু নামে জানতে। বেশ অবাক হলো। শাহানাজ, তোদের অনেক ধন্যবাদ। আমি তোদের কাছে চিরঋণী হয়ে থাকবো। তোরা আমার পাগলটাকে আগলে রেখেছিস। আমি তো আমার নিজের ছেলেকে আগলে রেখেছি। আমি আমার ছেলেকে বাসায় নিয়ে যাব, আর চোখের আড়াল করবো না। এরই মধ্যে আব্বু চলে আসলো। আম্মু, সাব্বির চলো বাসায়, তোর নিজের নতুন বাসা। আম্মু, আমি তোমাদের ছেড়ে কিভাবে থাকবো? ধুর পাগল, তোর নিজের মা বাবা কে পেয়েছিস, এ তো তোর কাছে আনন্দের। আর তোর নিজের বাসায় যাবি। আমি আম্মুকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। তারপর আমাকে আমার বাসায় নিয়ে গেল। চলে আসার সময় সবার সাথে কথা বলেছি, শুধু বর্ষা বাদে। বেশ সুন্দর বাসা। আমাকে আমার রুম দেখিয়ে দিল। আমি আম্মু আব্বু বোন পেয়ে অনেক খুশি, কিন্তু যাদের কাছে মানুষ হয়েছি তাদের ছাড়া থাকতে পারছি না। কান্না পাচ্ছে। চলে আসার সময় আম্মু অনেক কান্না করেছিল। আমি আমার রুমে বসে আছি, তখন দিয়ে আসলো। এসে আমারে জড়িয়ে ধরলো। ভাইয়া জানিস, তোর জন্য আম্মু খুব কান্না করতো। আমিও তো কান্না করতাম জানো। তুমি করছিস? নিজের বোনকে কেউ তুমি বলে? তুই করে বলবি আমি তোর সাথে খুব ঝগড়া করব, তোর শান্তিতে থাকতে দেব না। ওরে শয়তান, তুই এত ফাজিল, দেখে তো বোঝা যায় না। একটা কথা বলবি সত্যি করে? কি? বর্ষাকে ভালোবাসিস? না রে, আমি কাউকে ভালো টালোবাসি না। আমি ওকে শুধু ভালো বন্ধু ভাবি। আমি জানি তুই মন থেকে বর্ষাকে অনেক ভালোবাসিস। না রে, ওসব কিছু না। আমি মা বাবা পেয়েও কেন যেন খুশি নেই। যখন একা থাকি তখন খুব মন খারাপ হয়ে যায়। মনে হয় কিছু একটা নেই, আমি যেন আমার নিজের ভেতরে নেই। তবে আমার বোনটা আমাকে বেশি কষ্টে থাকতে দেয় না। সারাক্ষণ এসে ঝগড়া করে, আবার ওর সাথে ঝগড়া না করলে রাগ করে। আজ 1 সপ্তাহ হয়ে গেল আম্মুর সাথে ফোনে কথা হয়। আমি সকালে মন খারাপ করে বসে আছি, তখন আম্মু আসলো। সাব্বির, মন খারাপ কেন? কই না তো। মিথ্যা বলা লাগবে না। আমি প্রথম দিন তোকে দেখি কেমন জানি হয়ে গেছিলাম। নারীর টান আমি সেদিনই টের পেয়েছিলাম। যা, শাহানাজের বাসায় যা, গিয়ে ওদের নিয়ে আয়। তারপর সবাই একসাথে থাকলে আমারও ভালো লাগবে। এক্ষুনি যাচ্ছি। আম্মু বলার দেরি, কিন্তু আমার গোছাতে দেরি হলো না। 10 মিনিটের মধ্যে গুছিয়ে বের হলাম। আমিও যাব। তোর গোছাতে আধা ঘন্টা লাগবে, যাওয়ার দরকার নেই। আমি তাড়াতাড়ি বের হলাম। 2 ঘন্টা পর পৌঁছে গেলাম। গিয়ে কলিং বেল বাজালাম। আম্মু দরজা খুলে দিল। তিনি আমাকে দেখে অনেক সারপ্রাইজিং হলেন। আমি কোনো কথা না বলে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। ভুলে গেছিস তাই না? তোমাকে কিভাবে ভুলবো আমি? তুমি তো আমার মা, আর মাকে কোনো সন্তান ভুলে যেতে পারে না। আমি একদম ভালো নেই, খুব মিস করেছি তোমাদের। সারাক্ষণ তোমাদের কথা মনে পড়েছে। আম্মু, বর্ষা কই? ওর রুমে আছে। আমি বর্ষা রুমের দিকে গেলাম। দরজা খোলা আছে। আমি গিয়ে দেখি খাটে শুয়ে আছে। আমি পেছন থেকে ডাকলাম, মেম সাহেব। ডাক শুনে বর্ষা পেছনে তাকিয়ে দেখে আমি অবাক হয়ে তাকিয়ে আছি।
চোখ দুটো এখনো ফুলে আছে, মন খারাপ। মেম সাহেব কেমন আছেন? কখন আসলি? এই মাত্র। কেমন আছেন বললেন না তো? আমি দেখেই বুঝেছি কতটা ভালো আছেন। তুই ভালো আছিস? এখন সুস্থ আছিস তো? ঘুম একদম। কত গালাগালি করতাম, কত বাজে বাজে কথা বলতাম, এখন আর ওসব কথা কেউ বলবে না। তোর সাথে এত খারাপ ব্যবহার করেছি, তোকে মেরে ফেলতে চাইছি, তবুও তুই আমাকে কিছু বললি না। জানিস, তোর কাছে যে ক্ষমা চাইবো সেই পথটুকুও রাখিনি। দোষ কি যে বলেন আপনি? কেন ক্ষমা চাইবেন? আর বাদ দেন তো ওসব কথা। আমি নিমন্ত্রণ করতে আসছি, বাহিরে আসুন। আমি বর্ষাকে নিয়ে বাহিরে আসলাম। আম্মু গুছিয়ে নাও। কেন? তোমাদের নিতে এসেছি। কেন? বাসায় আম্মু অনুষ্ঠান করবে, আমি আসা উপলক্ষে। চলো। আজকে? হুম। আজকে তোর আঙ্কেল অফিসে, আর রাতে যে কখন বাসায় আসবে তার ঠিক নেই। আমি কালকে যাব। ঠিক আছে, তবে কাল ঘুম থেকে তোমার ডাকে উঠতে চাই। যদি না হয় তাহলে ভাববো আপনি আমাকে ভুলে গেছেন। আচ্ছা, তবে তাই হবে, তোকে আমিই জাগাবো। মেম সাহেব, কালকে দেখা হচ্ছে। আসি তাহলে। আমি তাদের বিদায় জানিয়ে রাস্তায় আসলাম। দিয়া ফোন দিল। কুত্তা, কই তুই? বর্ষার বাসা থেকে আসলাম। তুই মির্জা বাসস্থানে আয়, নানুরা আসছে, তাদের নিতে হবে। আমি ওখানে। আসছি। আমি সোজা চলে গেলাম মির্জার বাসায়। গিয়ে দেখি বোনটা দাঁড়িয়ে আছে। তুই কখন আসলি আমাকে বললি না তো? এই মোটি রাগিস কেন?